ক্লাস ম্যাটেরিয়াল নিয়েছো তোমরা? জি মিস, দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম স্পেসিফিক কস্ট মেথড, ঠিক আছে? এটা আমরা শর্ট নোটের জন্য শিখে রাখবো, এখানে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম আসবে না। ওকে, এই যে স্পেসিফিক কস্ট মেথডের এখানে আমাদের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। পড়লে আশা করি বুঝতে পারবা, কারণ আমরা ডেফিনিশনের মধ্যে মোটামুটি ডিসকাস করে দিছি। এখানে একটা নতুন টার্ম আছে লট। লট বলতে বোঝায় আসলে ধর স্পেসিফিক অ্যামাউন্ট অফ গুডস হুইচ ইজ কেপ্ট ইন এ সেপারেট কোয়ান্টিটি। ওকে, যেমন ধরো তুমি একটা অর্ডার নিলা, যে সেটা হতে পারে একটা কনস্ট্রাকশন জব। তো কনস্ট্রাকশন জবের জন্য মনে করো তুমি যে গ্রেডের ম্যাটেরিয়াল আনলা, যেমন ধরো লোহার মধ্যে কি থাকে, বিভিন্ন ক্যাটাগরির লোহা থাকে। এখন তোমার স্পেসিফিক একটা সাইটের জন্য তুমি যে পরিমাণ লোহা কিনে রাখবা সেটা হচ্ছে লট। বুঝতে পেরেছো? এটা তুমি অন্যান্য কোনো কাজে ইউজ করবে না, এটা শুধুমাত্র তোমার ওই স্পেসিফিক জব পারপাসে ইউজ করবা। বুঝতে পারছো? এই যে এখানে বলা আছে সেপারেট লট। লট মানে হচ্ছে কি তাহলে, যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি গুডস। এখন দেখো আমরা পরের মেথডগুলোতে যাই। আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে আছে কস্ট মেথডস অন দ্য প্রিন্সিপালস অফ ফিফু, লিফু, হাইপু, নেইফু, বেস স্টক। আমরা প্রথমে আজকে লিফু এবং পিপু এই দুইটা প্র্যাকটিস করব। তো প্রথমেই আসো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট, দ্যাট মিনস দি ম্যাটেরিয়াল হুইচ ইজ রিসিভড ফার্স্ট উইল বি ইস্যুড ফার্স্ট। তোমরা একটু ইলাস্ট্রেশনে দেখো, আমি জুম করে দিচ্ছি। দেখো এই যে দেখো এখানে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেমে দেখো ওপেনিং স্টকে যে পার্সেস গুলো হচ্ছে রিসিপ্ট। পার্সেসকে বলা হবে রিসিপ্ট, মানে পার্সেসের মাধ্যমে, বিকজ পার্সেসের মাধ্যমে আমরা কি করি, ম্যাটেরিয়াল রিসিভ করি, আমার স্টকে ব্যালেন্সের পরিমাণ বাড়বে। ওকে, আর ইস্যুগুলো হচ্ছে কি, ইস্যু তো সরাসরি দেওয়া আছে। এখন ফিফু মেথড দেখো, আন্ডার দিস মেথড ফর দি পারপাস অফ প্রাইসিং দি ইস্যুস ইট ইজ অ্যাসিউম দ্যাট ম্যাটেরিয়ালস রিসিভড ফার্স্ট আর ইস্যুড ফার্স্ট and charges are made at the corresponding cost. ওকে, তার মানে সাপোজ আমি যেমন ধরো এখানে আমার সাবসিকুয়েন্ট পার্সেস আছে কয়টা, 3টা। 5th জানুয়ারি, 10th জানুয়ারি, 20th জানুয়ারি, 5, 10, 20। আচ্ছা, এখন দেখো এই 5, 10, 20-এর মধ্যে আমি যদি ফিফু মেথড ফলো করি, তাহলে আমি ইস্যু করার সময় প্রথমে আমাকে দেখতে হবে যেটা আমি সবার আগে রিসিভ করেছি সেটা আগে কি করতে হবে, ইস্যু করতে হবে। এখানে আরেকটা বিষয় ওপেনিং স্টক আছে, তাহলে আমার ওপেনিং স্টক দিয়েই শুরু করতে হবে। এবং একটা বিষয় এখানে বলা আছে দেখো, চার্জেস আর মেড অ্যাট দি করেসপন্ডিং কস্ট। তাহলে আমি যে তারিখের স্টক ইস্যু করব ওই তারিখের রেটে ইস্যু করব। যে সাপোজ আমি প্রথমে ওপেনিং স্টক ইস্যু করব, তাহলে ওপেনিং স্টকের কস্ট কত, 200 pieces at the rate of 2 rupees each। তাহলে আমি যদি এখান থেকে ইস্যু করি, ওপেনিং স্টক থেকে যদি ইস্যু করি পিপু অনুসারে, তাহলে আমার ইস্যু প্রাইস হবে কত, at the rate of 2 rupees each। এরপরে এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? দেখো, ইন আদার ওয়ার্ডস ইস্যুস টেক প্লেস ইন অর্ডার অফ রিসিভড, মানে আমি যে ম্যাটেরিয়ালটা আগে পাবো সেটা আগে ইস্যু করব, যেটা পরে পাবো সেটা পরে ইস্যু করব। ঠিক আছে, এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো দেওয়া আছে। দেখো এগুলো পড়লে বুঝবা। এখানে একটা বিষয় আছে একদম লাস্ট লাইনে, দেখো
In a condition of falling prices, higher cost shall be consumed by production and there will be lower replacement cost. And the opposite will happen in a condition of rising price. আচ্ছা, আমরা কখন FIFO মেথড অ্যাপ্লাই করব? আমরা এর আগেই বলেছিলাম যে অনেকগুলো মেথড আছে, কিন্তু আমরা কোন মেথড কখন অ্যাপ্লাই করব, ইট ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন। ইন কেস অফ ফলিং প্রাইস অফ ম্যাটেরিয়াল উই শুড ইউজ FIFO মেথড। সাপোজ আমার ম্যাটেরিয়ালের প্রাইস কি হচ্ছে, আস্তে আস্তে ডে বাই ডে কমছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, FIFO মেথড ফলো করব। কেন FIFO মেথড ফলো করব? কারণ যেটার প্রাইস আগে বেশি ছিল, যেটা আগে ছিল আগেরটা আমি আগে শেষ করে দিব, শেষ করে আমি পরবর্তীতে যদি প্রয়োজন হয় কম প্রাইসে ম্যাটেরিয়াল রিসিভ করব। ঠিক আছে? তাহলে কি হবে, লোয়ার রিপ্লেসমেন্ট কস্ট। মনে করো আমার ম্যাটেরিয়াল আগে কিনা ছিল প্রতি ইউনিট 5 টাকা করে এবং বর্তমানে সাপোজ মার্কেটে রানিং প্রাইস হচ্ছে 3 টাকা। তাহলে আমরা কি করব, ওই যে 5 টাকার ম্যাটেরিয়ালটা আগে কনজিউম করব, 5 টাকার ম্যাটেরিয়াল আগে কনজিউম করে 3 টাকার ম্যাটেরিয়াল আবার কিনে রাখবো। তাহলে হচ্ছে কি, দেখো আমার আগের যেটা হায়ার প্রাইসে ছিল সেটা আমি লোয়ার প্রাইস দিয়ে রিপ্লেস করতে পারছি, এবং পারচেজের ক্ষেত্রে আমি যত কম প্রাইসে পারচেজ করতে পারবো আমার জন্য তত লাভ। আমরা এখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানির হিসাব করব, এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করবে, প্রোডাক্ট প্রডিউস করে। আফটার প্রডিউসিং দি প্রোডাক্টস দে উইল সেল দ্য প্রোডাক্টস ইন দ্য মার্কেট, দেন দি টার্গেট অফ দ্য কোম্পানি উইল বি টু পারচেজ ম্যাটেরিয়ালস to lower the to purchase materials at the minimum cost. Their target will be to lower the production cost. তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, একটা শর্ট 2 নম্বরের অথবা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ফলিং প্রাইস লেভেলের ক্ষেত্রে আমরা কোন মেথড ফলো করব ম্যাটেরিয়াল ইস্যুর জন্য। তাহলে আনসার হবে কি, FIFO মেথড। এটা সুন্দর করে বুঝাই লিখতে পারবা? মিস আরেকবার বললে ভালো হতো। কি বলবো, প্রশ্ন নাকি উত্তর? উত্তর মিস। উত্তর হচ্ছে, সাপোজ তোমার আমি যেটা বললাম এক্সাম্পল দিলাম, মনে করো তোমার স্টকে ম্যাটেরিয়াল আছে এট দ্য রেট অফ 5 রুপি ইস। এখন দেখা গেল কি মার্কেটে ম্যাটেরিয়াল কস্ট ডে বাই ডে কমছে, তাহলে কি হচ্ছে, আমি যদি 5 টাকার ম্যাটেরিয়াল কনজিউম করি আমার স্টোরে কিছু স্পেস খালি হবে, ওই স্পেসটা আমি কি করতে পারবো, কম প্রাইসের ম্যাটেরিয়াল দিয়ে আবার রিপ্লেস করতে পারবো। তাহলে দেখো আমি আগের বেশি প্রাইসের ম্যাটেরিয়ালটা কনজিউম করার পরে কম প্রাইসে ম্যাটেরিয়াল কিনতে পারছি। এখন আমি যদি ম্যাটেরিয়াল যত কম প্রাইসে কিনবো আমার জন্য তত লাভ। কারণ কি, আমি প্রডিউসার, আমি এটা প্রডিউস করে সেল করব, দেন প্রফিট আর্ন করব। তাহলে আমার টার্গেট সবসময় থাকবে কি, আমার কস্টের পরিমাণ আমি যত কম খরচে প্রডিউস করতে পারি। এখন আমার ম্যাটেরিয়াল কস্ট কমা মানে আমার প্রোডাকশন কস্ট কমা। তাহলে ফলিং প্রাইস লেভেলের ক্ষেত্রে আমরা কি করব, উই শুড ইউজ ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ইন কেস অফ falling prices. Miss, the opposite shall happen in a condition of rising prices. এটা হচ্ছে তোমার রাইজিং প্রাইসের ক্ষেত্রে লিফো মেথড আসবে, আমরা পরবর্তীতে আসতেছি। তোমরা কি এই কেসটা বুঝছো? জি ম্যাম। এখন এরপরে আমরা লিফো মেথডে যাই। তখন আমরা মেথড চেঞ্জ করব, যতক্ষণ ফল করবে ততক্ষণ পর্যন্ত আমরা FIFO মেথড ফলো করব। ঠিক আছে? এটা মার্কেট আপ ডাউন হতে পারে, এটা যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন মেথডটা ফলো করব। দেখো লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। তাহলে কি, দেখো লাস্ট ইন ফার্স্ট আউট, এক্ষেত্রে আমি যে ম্যাটেরিয়াল সবার শেষে রিসিভ করব সেটা সবার আগে আউট করব। বুঝাতে পেরেছি? আমরা যদি আমাদের প্রিভিয়াস কোশ্চেনে যাই, এখানে দেখো 20 তারিখ পর্যন্ত কি আছে, পারচেজ আছে, তার মানে ইন। তাহলে লিফো মেথড অনুসারে বলা হচ্ছে কি, আমি সবার আগে 20 তারিখেরটা কনজিউম করব। 20 তারিখেরটা কনজিউম করার পরে আমি 10 তারিখেরটা কনজিউম করব, এরপরে 5 তারিখ, এরপরে 1 তারিখ, মানে কি নিচ থেকে উপরে যাব আস্তে আস্তে। দেখো
This method is similar to FIFO with the exception that here for the purpose of pricing the issues, it is assumed that latest receipts are issued first. The identity of material is immaterial. তাহলে কি হচ্ছে এখানে? The latest receipts are issued first. তাহলে আমি যেটা সবার পরে রিসিভ করব সেটা সবার আগে ইস্যু করব। এখানে নাম থেকেই বোঝা যাচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন মানে হচ্ছে সবার শেষে যেটা রিসিভ করা হবে, পারচেজ হবে। আর ফার্স্ট আউট বলতে বোঝাচ্ছে যেটা সবার আগে ইস্যু করা হবে, মানে কি শেষেরটা আগে ইস্যু করা হবে। দেখো, in condition of pricing prices the charges to production under this method will be more or less current market prices while the stock will represent earlier low price. এটা কিছু বুঝছো? রাইজিং প্রাইস লেভেলের ক্ষেত্রে আমরা লিফো মেথড ইউজ করব। কেন ইউজ করব? যেমন ধরো আমার ম্যাটেরিয়াল আগের কেনা আছে 3 টাকা করে, এখন আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। তাহলে প্রোডাক্ট ম্যাটেরিয়াল প্রাইস যখন বাড়বে আমরা কি করব, কম প্রাইসেরটা লাস্টেরটা আগে কনজিউম করব। কনজিউম করলে কি হবে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স হবে। ঠিক আছে, মানে ফলিং প্রাইস লেভেলের ঠিক উল্টাটাই হচ্ছে রাইজিং প্রাইস লেভেল। এখানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, যে লিফো মেথডের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। সেই থিওরিগুলো কি লাগবে? থিওরি বলতে এখান থেকে শর্ট নোট লাগবে, শর্ট নোট আসতে পারে। ঠিক আছে, এখান থেকে শর্ট নোট ইম্পর্টেন্ট, হয়তো 3-4 নাম্বারের জন্য থাকতে পারে। এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ফিফো এবং লিফোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এটা ফুল মনে হয় দেওয়া হয়নি নাকি? ফিফো এন্ড লিফো মেথডস কম্পেয়ার্ড, আমি একটু বইয়ে দেখি এটা ফুল পেজটা দেওয়া হয়েছে কিনা। ফুল সলিড দেওয়া আছে, এখানে 3টা পার্থক্য আছে, এটা সুন্দর করে শিখে নিবা। ডিফারেন্সেস বিটুইন লিফো মেথড এন্ড ফিফো মেথড। আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল প্রবলেমে যাই। প্র্যাকটিক্যাল প্রবলেম দেখো, এখানে আমাদের এই প্রশ্নটা একটু দেখো। Draw a store ledger account recording the following transactions that took place in January 2002 under the FIFO method. Okay, first জানুয়ারি থেকে ওপেনিং স্টক হচ্ছে যেটা আমি লাস্ট ইয়ারের 2001 এর ডিসেম্বর থেকে যেটা পেয়েছি। ওপেনিং স্টক, পারচেস। ওকে, এখানে দেখো 2nd, 7th, 12th, 28 এখানে একটা বিষয় তোমরা প্রশ্ন পাওয়ার সময় পেলে সাথে সাথে পুরো প্রশ্নটা স্টাডি করবা। এখানে দেখো তারিখগুলো কিন্তু সিরিয়ালি দেওয়া নাই। যেমন ধরো 1st জানুয়ারি ওপেনিং স্টক, এরপরে কিন্তু 2nd জানুয়ারিতে একটা ইস্যু আছে।
আমরা যখন করব এটা তারিখের ক্রমানুসারে করব। এখানে তারিখগুলো এলোমেলো দেওয়া আছে। এখানে করা আছে কি সব ইস্যু একসাথে, সরি সব রিসিপ্ট একসাথে এবং সব ইস্যু একসাথে। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে করব না, আমরা তারিখের সিকোয়েন্স অবশ্যই মেনটেন করব। তো দেখো 1 জানুয়ারি ওপেনিং স্টক, 2 জানুয়ারি ইস্যু, 5 জানুয়ারি পারচেস, 7 জানুয়ারি ইস্যু, 10 জানুয়ারি পারচেস, 12 জানুয়ারি ইস্যু, 20 জানুয়ারি পারচেস, 28 জানুয়ারি ইস্যুস। ঠিক আছে, আমরা ঠিক এভাবেই করব। এবং করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে ছক রেডি করতে হবে। আমি তোমাদেরকে এখানে সলিউশনটা দেখাচ্ছি। ম্যাম প্রাইস বেড়ে গেলে কি আমি প্রোডাকশন রেট কমাই দিব? বুঝি নাই। যদি আমার পার ইউনিটের যদি প্রাইস বেড়ে যায় তাহলে কি আমি প্রোডাকশন রেট কমাই দিব? না, প্রোডাকশন রেট কেন কমাবো? তাহলে ম্যাম দুইটাই তো আমি ইউজ করবো, তাহলে একটা আগে আর একটা পরে কেন করব? একই তো জিনিস থাকে। এটা হচ্ছে আসলে মার্কেটের সাথে কুপ করার জন্য। আমরা দুইটা সিচুয়েশন তো বললাম, ফলিং প্রাইস লেভেলের ক্ষেত্রে ফিফু মেথড আর রাইজিং প্রাইস লেভেলের ক্ষেত্রে লিফু মেথড। ম্যাম দুইটাই তো আমি কিনছি, তাহলে ম্যাম আমার তো খরচ তো সেমই রয়ে গেল না? না, খরচ সেম রয়ে যায় নাই। আমি তোমাকে একটা বিষয় সিম্পলি বলি, যেমন ধরো মার্কেটে তোমার ম্যাটেরিয়াল কস্ট কমছে, ঠিক আছে, আমরা কি বলছি ফল করলে ফিফু মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে যেটা হবে, আমি আগের যেটা হাই প্রাইসে কেনা আছে সেটা যদি আগে কনজিউম না করি তাহলে কিন্তু আমার লস হবে। জি ম্যাম। ঠিক আছে, কারণ কি আমার কম্পিটিটর যারা আছে ওরা কিন্তু তুলনামূলক কম প্রাইসে ম্যাটেরিয়াল কিনে আরো কম প্রাইসে প্রোডাক্ট সাপ্লাই করবে। যেমন ধরো মাসের 1 তারিখে আমি ম্যাটেরিয়াল কিনেছিলাম 5 টাকা করে, 15 তারিখে এসে দেখা যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে। এখন আমি আগেরটা যদি আগে কনজিউম না করি, এটা ধরো তখন হবে কি, আমার কম্পিটিটর আমি যদি আগের স্টকটা রেখে দিই, 5 টাকার ম্যাটেরিয়ালটা যদি আগেই রেখে দিই ইউজ না করে, তাহলে এর মধ্যে আমি আর সাপোজ স্টকে রয়ে গেছে ম্যাটেরিয়াল, এটার কস্ট অলরেডি হয়ে গেছে, তাহলে আমার কম্পিটিটর যখন কম প্রাইসে ম্যাটেরিয়াল পারচেজ করে প্রোডাকশন করবে তখন তার সেলিং প্রাইস কম হবে, ঠিক কি না? জি ম্যাম। এখন আমি যদি আমার হাই প্রাইসের ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাকশন করে কম প্রাইসে সেল করতে চাই তাহলে আমার লস হবে না? জি। এই জন্য আমরা যখন প্রাইস লেভেল কমতে থাকবে, ফলিং প্রাইস লেভেল যখন থাকবে, আগেরটা আগে কনজিউম করে নিব। কারণ কি, ভবিষ্যতে আমার জন্য সুযোগ আছে কম প্রাইসে ম্যাটেরিয়াল কিনে প্রডিউস করার, আমি সামনে সুযোগটা যাতে নিতে পারি এই জন্য আগের যেটা হাই প্রাইসে কেনা আছে সেটা কনজিউম করে নিব। বুঝতে পেরেছো? জি ম্যাম। আর রাইজিং এর ক্ষেত্রেও ঠিক সেম, জাস্ট উল্টা হবে, তখন আমরা পরেরটা আগে কনজিউম করব। বুঝতে পেরেছো? জি ম্যাম বুঝতে পারছি। ম্যাম যখন রাইজিং থাকবে সেক্ষেত্রে তো আমার ম্যাম প্রোডাক্টের প্রাইস আমি বাড়াই দিব, সেক্ষেত্রে আগেরটা যদি আগে খরচ হতো তাহলে আমার লাভটা বেশি হয় না? রাইজিং এর ক্ষেত্রে জি ম্যাম। না, রাইজিং এর ক্ষেত্রে তোমাকে লাস্টেরটা আগে করতে হবে, কনজিউম করতে হবে, আগে ইস্যু করতে হবে। মানে ম্যাম আমার যে প্রোডাক্টটা যে প্রডিউস করবো ওটার তাহলে প্রাইস ম্যাম তাহলে সেমই থাকে এক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ম্যাম বুঝতে পারছি। এখানে তোমাকে কস্টের উপরে ফোকাস করতে হবে। তুমি চাইলে হুট করে প্রোডাক্ট কস্ট বাড়াতেও পারবে না আবার কমাতেও পারবে না, ঠিক আছে, সরি প্রাইস। মার্কেটে দেখা যাবে কি তোমার কম্পিটিটর আছে, তুমি চাইলে এখন মনোপলি মার্কেট তো না, এখন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কি হচ্ছে, সামান্য স্লাইড ডিফারেন্সের জন্য কিন্তু সেলাররা মার্কেট হারাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার মার্কেট ধরে রাখার জন্য আমাকে বিভিন্ন টুলস এন্ড টেকনিক অ্যাপ্লাই করতে হবে। জি ম্যাম বুঝতে পারছি। আমাদের ইলাস্ট্রেশন 1 এর সলিউশনটা দেখো। এই সলিউশনে দেখো এখানে আমাদের টোটাল ফরম্যাট দেওয়া আছে, আমাদের এখানে স্লাইড মডিফিকেশন হবে।
এখানে কি কি আছে? স্পেসিফিকেশন, কোড নাম্বার, বিন নাম্বার, ফোলিও, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অর্ডারিং লেভেল। এখানে থাকবে লোকেশন। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার স্টুল লেজারটা তোমরা খাতায় ল্যান্ডস্কেপে করবা, ঠিক আছে? ভার্টিক্যালি না করে হরাইজন্টাল ফরম্যাটে করবা সব সময়। আর করবা, মনে করো আমি এটা তোমাদেরকে কিভাবে বুঝাবো, ধরো আচ্ছা, হুম, আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার কাতার পেজ, ঠিক আছে? কাতার পেজে যে এই পাশে একটা আর এই পাশে একটা, আমরা যখন করব কাতায় হরাইজন্টালি করব এবং ফার্স্ট পেজ থেকে শুরু করব। ফার্স্ট পেজ থেকে শুরু করলে যেটা সুবিধা হবে, আমরা লাইনগুলো সোজা টানতে পারবো। মানে লাইন টানার ক্ষেত্রে একটা সুবিধা হবে, লাইনগুলো ধরো মনে করো টেনে একদম নিচ পর্যন্ত নিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো তোমরা? মনে করো এটা আমার খাতা, আমি লিখবো কি এখানে হরাইজন্টালি, এবং লাইনগুলো টানার ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, ফার্স্ট পেজ থেকে একদম নিচের দিকে নিয়ে আসব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? মানে ম্যাম পাশাপাশি দুইটা না ম্যাম, নেব। বুঝো নাই? না ম্যাম। না বুঝলে দাঁড়াও, লাইনে থাকো। এই যে মনে করো এটা বইয়ের পেজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন শেয়ার হচ্ছে? Yes, হ্যাঁ ma'am. হ্যাঁ। এই যে আমরা খাতায় পেজগুলো টানবো, কি লাইনগুলো টানবো হরাইজন্টালি, ভার্টিক্যালি না, এটা কিন্তু হরাইজন্টালি টানা আছে। এবং এখানে বইয়ের যেহেতু প্রিন্টেড কম প্রয়োজন হচ্ছে, কিন্তু আমরা যেহেতু লিখবো আমাদের দেখা যাবে এর স্পেসের পরিমাণ এর চাইতে বেশি প্রয়োজন হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা এমন ভাবে টানবো, এটা খাতার দুইটা পেজ, যেমন ধরো আমার যদি এর দিকে যাতে টানতে পারি, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, লাইনগুলো যাতে পরবর্তীতে নিচের দিকে টানতে পারি, ঠিক ওইভাবে আমি শুরু করব। তাহলে স্টুল লেজার করাটা সহজ। দুই পেজে আবার ছক করা মানে নতুন করে সব এই ডিটেলস গুলো সব আবার নতুন করে লিখতে হবে। এটা যথেষ্ট টাইম কনজিউমিং, তাহলে করার সময় তোমরা একটু টেকনিক্যালি করবা আনসার স্ক্রিপ্টে। ক্লিয়ার? Yes, ma'am. তাহলে এখানে এখন আমি ছকটা তোমাদেরকে দেখাচ্ছি। ডেটের কলাম ঠিক থাকবে, এখানে রিমার্ক কলামের কোনো প্রয়োজন নাই।
এটা না রাখলেও চলবে, রিমার্ক কলাম। দেখো এরপরে ইস্যুতে এসআর নাম্বারের একটা কলাম আছে, দেখো এসআর নাম্বার আননেসেসারি, রিসিপ্ট জিআরএন নাম্বার আননেসেসারি। তাহলে এখান থেকে আমাদের টোটাল 3টা কলাম বাদ যাবে, কি কি? জিআরএন নাম্বার, এসআর নাম্বার, রিমার্কস কলাম, এই 3টা কলাম কোনো প্রয়োজন নেই। বাকি সবকিছু ঠিক থাকবে আগের ফরম্যাটে, বইয়ে যা ফরম্যাট দেওয়া আছে বাকি সবকিছু আগের মতোই থাকবে। ওকে, ফরম্যাটটা দেখাচ্ছি তোমাদের। তাহলে দেখো এটা হচ্ছে ডেট কলাম, ঠিক আছে? তোমরা একটু ফরম্যাটটা দেখো। আমার এখানে 3টা বিষয় থাকবে, ইস্যু, রিসিপ্ট এবং ব্যালেন্স। ইস্যু, রিসিপ্ট, ব্যালেন্স। আমার এখানে ইকুয়াল হচ্ছে না, এই যে 3টা, এই 3টা তোমাদের ইকুয়াল হবে, স্কেল দিয়ে করবা। প্রথমে 3 ভাগে ভাগ করবা, ডেট বাদ দিয়ে বাকি স্পেসটাকে সমান 3 ভাগে ভাগ করবা। ভাগ করার পরে এই যে এই বরাবর একটা লাইন টানবা। ওকে, লাইন টানার পরে এখানে লিখবা যে ইস্যু, সরি ইস্যু না, প্রথমে লিখবা যে রিসিপ্ট। রিসিপ্ট, এই স্পেসটাতে লিখবা ইস্যু। ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? ম্যাম। এরপরে এই জায়গাটাতে লিখবা ব্যালেন্স। আচ্ছা, এখন এই যে 3টা স্পেস, এই 3টা স্পেসকে আমি 3 ভাগে ভাগ করব। এখানে 3টা কলাম হবে টোটাল, তাহলে এটা হবে কোয়ান্টিটি। এগুলো উপরে লিখবা, আমি এখানে লিখতেছি, আমার এখানে যেহেতু 4 টিক হচ্ছে না। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট অথবা ভ্যালু। ঠিক সেম এখানেও আমি 3টা কলাম করব। এই 3টা কলাম হচ্ছে কি কি? কোয়ান্টিটি, রেট, ভ্যালু। সেম ব্যালেন্সের জন্য আমি 3টা কলাম করব, কোয়ান্টিটি, রেট, ভ্যালু। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ডেট কলাম। তাহলে এটাই হচ্ছে আলটিমেট আমার কি স্টুল লেজারের চার্ট। ঠিক এই ফরম্যাটেই তোমরা করবা। এবং আরেকটা বিষয়, এটা বইয়ে লেখা হয় নাই, আমার এখানে প্রতিষ্ঠানের নাম এবং স্টুল লেজার মেথড আমি দেখাচ্ছি। তোমরা তোমাদের চার্ট ক্লিয়ার? তাহলে আমি স্টার্টিংটা দেখাই যেটা বইয়ে নাই। আমরা ঠিক এখানে লিখবো নেম অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? তারপর লিখবো স্টুল লেজার, তোমরা লিখো। এরপরে এখানে একটা ব্র্যাকেট দিব, স্টুল লেজার লিখে একটা ব্র্যাকেট দিব, লিখবা যে সাপোজ আমি ফিফু মেথড করছি, ফিফু মেথড। ঠিক আছে, ফিফু মেথড। ঠিক আছে, একদম উপরে লিখবো চার্টের উপরে? চার্টের একদম স্টার্টিং, ধরো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেভাবে লিখতাম। ঠিক আছে, ফিফোই লিখলে হবে নাকি ফিফোটাকে বেঙ্গে লিখতে হবে ফার্স্ট না না ফিফু লিখলে হবে, নো প্রবলেম। ওকে। আচ্ছা, এরপরে আমাদের ডানে বামে কিছু ডিটেলস দেওয়া ছিল না বইয়ে? এই যে লোকেশন, আরো কি কি স্পেসিফিকেশন, এগুলো এইদিকে এবং এইদিকে লিখবো। এগুলো একদম চার্টের উপরে। তাহলে এরপর থেকে আমরা কি করব? প্রথম 3টা লাইন আর একবার বলেন। এটা হচ্ছে নেম অফ কোম্পানি, নেম অফ কোম্পানি, স্টুল লেজার,
ফিফো মেথড মানে মেথডের নাম। ঠিক আছে, তাহলে আমাদের স্টার্টিং নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। এখানে চার্টের জন্য কিন্তু মার্কস আছে, সো এটা তোমাদের ঠিক মতো করতে হবে। এরপর আমরা ফরম্যাট করব, এটা একদম টেনে দিব। এটা আমরা খাতার লেফট পেজ থেকে শুরু করে রাইট পেজ পর্যন্ত টেনে দিব, একদম নিচে যতটুকু ফুল পেজ, 2টা পেজ নিয়ে শুরু করে দিব, কারণ উপরে যথেষ্ট স্পেস লাগবে। তাহলে আমরা সলিউশনে যাই। Stores ledger account. না, অ্যাকাউন্ট লেখার দরকার নাই, জাস্ট স্টোর লেজার লিখবা, দরকার নেই। স্টোর লেজার উইদিন ব্র্যাকেট 3rd লাইনে ফিফো মেথড। তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই, তোমার সলিউশনে যাই। দেখো আমরা কোন মেথড করছি এটা সব সময় মাথায় রাখতে হবে। কোন মেথড? ফিফো ফিফো মেথড মানে FIFO, ফার্স্ট FIFO ইন ফার্স্ট আউট। দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফিফো মেথডে দেখো 1st জানুয়ারি ওপেনিং স্টক 200 পিসেস এট দ্য রেট অফ $2 ইচ। এটা কোথায় যাবে ওপেনিং স্টক? ওপেনিং স্টক কোথায় যাবে? ওপেনিং স্টক। এরপরে হচ্ছে, তাহলে দেখো ওপেনিং স্টকের বিষয়টা, এটা কিন্তু পারচেজও না, ইস্যুও না, এটা আমাদের আগের ইয়ারের ব্যালেন্স। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখব ব্যালেন্স 200 রেট অ্যামাউন্ট। আমাদের ছিল কি 200 at the rate of 2 rupees, অ্যামাউন্ট হচ্ছে কত? অ্যামাউন্ট ওর ভ্যালু হচ্ছে কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই রেট 400। খেয়াল করো, ওপেনিং স্টকটা আমাদের আগের ইয়ারের ব্যালেন্স, এটা রিসিপ্ট অথবা ইস্যু কোথাও না এসে সরাসরি ব্যালেন্স কলামে আসবে। আচ্ছা, 1 তারিখের পরে কি ইস্যু? ইস্যু 150 পিসেস। দেখো ইস্যুর ক্ষেত্রে এখানে কোনো রেট দেওয়া নাই, আছে কোনো রেট দেওয়া নাই। তাহলে আমরা যেহেতু ফিফো মেথড ফলো করছি, আমাদেরকে 2 তারিখের আগে রিসিপ্ট আছে কি, ওই যে ব্যালেন্স যেটা ছিল ওই ব্যালেন্স থেকে আমরা ইস্যু করব। তাহলে 2 তারিখ এসে দেখো শুধু বলা আছে 150 পিস ইস্যু করা হচ্ছে, তাহলে 150 পিস আমরা ইস্যু করব কোথায়? ব্যালেন্স থেকে। এই যে 200 থেকে 150 নিয়ে নিব। এই 200 পিস পিসের রেট ছিল কত করে? 2 করে। তাহলে এখানে ইস্যু রেট হবে 2 এবং ভ্যালু হবে 300। 150 মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়াল 300। ওকে, এখন আসো ব্যালেন্স কলাম। এই যে 200 থেকে 150 যদি ইস্যু করি, আমার বর্তমানে ব্যালেন্স আছে 50 পিস, রেট আগেরটাই থাকবে, অ্যামাউন্ট হবে 100। 50 মাল্টিপ্লাইড বাই 2। বুঝছো কিনা? জি আচ্ছা, এখন পর্যন্ত যা সমস্যা আসেনি। দেখো আমরা একটু প্রসিড করি। 2 তারিখের পরের লেনদেন হচ্ছে 5 তারিখ। 5th জানুয়ারি পারচেজ 150 পিস এট দ্য রেট অফ 2.4। তাহলে আমি কি ভুল বললাম? 2.2, সরি
5th জানুয়ারি হচ্ছে 100 পিস at the rate of 2.2, 100 পিস at the rate of 2.2। তাহলে আমরা এটা লিখবো এখন রিসিপ্ট কলামে, কোয়ান্টিটি 100 পিস, রেট 2.2, অ্যামাউন্ট হচ্ছে 220। ঠিক আছে, বুঝছো তো? এখন এখানে Ma'am, আসো, হ্যাঁ বলো। আমাদের চার্টে তো জিআরএন ওইটা নাই, তাই না? আপনি না যেটা না, করাইলেন। জিআরএন থাকবে না, এসআরও থাকবে না, রিমার্কস এরও দরকার নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 তারিখ দেখো 100, 2.2, 220 অ্যামাউন্ট। ওকে, এটা হচ্ছে কি রিসিপ্ট। আচ্ছা, এখন ব্যালেন্স কলামে আসো। ব্যালেন্স কলামে আমরা আগেরটা লিখবো প্রথমে। আগের ব্যালেন্স কত ছিল? আগের তারিখের ব্যালেন্স 50 to 100, 50 to 100, তাহলে কত আসতেছে? সরি, 50 to 100 আসছে। এখন আমার কারেন্ট রিসিপ্ট আসছে কত? 100, 2.2, 220, এটাও লিখবো 100, 2.2, 220। এগুলো কিন্তু আলাদা আলাদা করে লিখবো, কারণ কি এই দুইটা অ্যামাউন্ট আলাদা তারিখের এবং আলাদা রেটের। এগুলো কি করব আমরা? আলাদা আলাদা করে লিখবো। তাহলে টোটাল হচ্ছে অ্যামাউন্ট কত? 320। এভাবে একটা চিহ্ন দিয়ে 320টা আমি পাশে লিখবো। ম্যাম যদি সেম রেটের হইতো তাহলেও কি হচ্ছে? না 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 না, সেম রেটের হলো লেখার আসলে নিয়ম নাই। তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখতে পারো, তবে লেখার নিয়ম হচ্ছে এভাবে, ডিটেইলস ভেঙে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, এখন 5 তারিখের পরের ট্রানজাকশন দেখো। January issue 100 units, 7th January issue 100 units। তাহলে 7th January ইস্যু দেখো, দেখো 7 জানুয়ারি বলা হচ্ছে 100 ইউনিট ইস্যু করতে হবে। এখন আমার পলিসি হচ্ছে পিপু মেথড। তাহলে পিপু মেথডের জন্য আমরা প্রথমে সবসময় দেখবা, খেয়াল করবো আমরা ব্যালেন্স কলাম থেকেই ইস্যুটা করব। তো ব্যালেন্স কলামে আমাদের দুইটা কোয়ান্টিটি আছে, দুইটা লট আছে, একবার হচ্ছে 50 ইউনিট, আরেকবার 100 ইউনিট। ঠিক আছে, যেহেতু আমরা পিপু মেথড ফলো করছি, এই যে 50 ইউনিট আগে ইস্যু করে দিতে হবে। প্রথমের 50 ইউনিট, 50 ইউনিট, দেখো 50 ইউনিট এট দ্য রেট অফ 200। এরপরে আছে 100 ইউনিট এট দ্য রেট অফ 2.2। তাহলে আমি টোটাল 100 ইউনিট ইস্যু করার জন্য এখান থেকে 50 নিলাম, পরেরটা থেকে নিব 50। তাহলে 50 ইউনিট এট দ্য রেট অফ 2.2, 110। তাহলে টোটাল আসছে কত? এখানে 210। আর এখানে আমার ব্যালেন্স আছে কত? প্রথমটা শেষ, এখানে 100 ইউনিট থেকে 50 ইউনিট আছে এট দ্য রেট অফ 2.2, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 110। ক্লিয়ার? আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এখানে যে 50 ইউনিট আর 100 ইউনিট আছে, সেখানে যদি ম্যাম 100 ইউনিট থাকতো তাহলে কি আমরা এই প্রথমটাই নিতাম? হ্যাঁ হ্যাঁ, এখানে সাপোজ আমার এখানে 100 ইউনিট আছে, তাহলে আমার এটাতে হাত দিতে হতো না। 50-র পরিবর্তে যদি 100 ইউনিট থাকতো, তাহলে এটা পুরোটাই রয়ে যেত, আমি এটা ইস্যু করতাম পুরোটা। আর কারো কোনো কোশ্চেন? তাহলে ম্যাডাম ব্যালেন্সের ক্ষেত্রে কি করব? এই যে ব্যালেন্সের ক্ষেত্রে দেখো, যেটা ইস্যু হয়ে গেছে সেটা ব্যালেন্সে আর আসবে না। বাকি আছে কত? এই যে 100 থেকে 50 ইউনিট ইস্যু আর 50 ইউনিট বাকি আছে, ব্যালেন্স আছে। তাহলে 50 ইউনিট এট দ্য রেট অফ 2.2, অ্যামাউন্ট হচ্ছে 110। ঠিক আছে, এরপরেরটা দেখি আমরা। 10th জানুয়ারি পারচেজ 150 ইউনিটস এট দ্য রেট অফ 2.4। মিস আগেরটা একটু আবার বলবেন? কি বলবো আগেরটা? কোন জায়গায় বলবো বলো? মিস এটা শুরু থেকেই বুঝি নাই, আরেকবার বলেন। কোনটা? 7 তারিখেরটা? জি মিস। দেখো কি লেখা আছে, ইস্যু 100 ইউনিট,
এখন 100 ইউনিট যদি 7 তারিখ ইস্যু করতে যাই, আমাকে দেখতে হবে এর আগের তারিখের ব্যালেন্সে কি আছে। ফিফো মেথডে আমাকে আগেরটা আগে ইস্যু করতে হবে। আগের আছে কত? প্রথমে 50। আমি প্রথমে 50 ইউনিট নিয়ে নিলাম। এখন আমি যদি 100 ইউনিট ইস্যু করতে যাই, তাহলে আমাকে নতুন করে আবার 50 ইউনিট নিতে হবে এই 100 থেকে। 50 ইউনিট নিলাম, আর কত ইস্যু করতে হবে? 100 পুরানোর জন্য আরো 50 ইউনিট ইস্যু করতে হবে। তাহলে 50 ইউনিট নিব আমি এখানে 100 ইউনিট থেকে। 100 ইউনিটে আছে কত? সরি, 100 ইউনিট থেকে আমি 50 নিলাম, রেট হচ্ছে 2.2, 110, তাহলে হচ্ছে 210। মিস বুঝতে পেরেছি। বুঝছো? জি মিস। এরপরে 10 জানুয়ারি দেখো, পারচেজ 150 ইউনিটস এট দ্য রেট অফ 2.4, তাহলে এটা আমি রিসিপ্টে লিখবো 360। তাহলে কি করব দেখো, আমার এর আগের তারিখের ব্যালেন্স আগেই লিখে ফেলবো, আগেরটা আগে লিখবো। 50 ইউনিট 2.2, 110। নতুন আসছে কত? 150 ইউনিট। নতুন যেটা রিসিপ্ট হচ্ছে সেটাও লিখে দিব। লিখার পরে টোটাল হচ্ছে 470। কারো কোনো প্রশ্ন আছে? ফিফু শব্দটা মাথায় রাখতে হবে সব সময়। এরপরে দেখো আবার ইস্যুস 100 ইউনিট, আবার 100 ইউনিট ইস্যু করতে হবে কত তারিখে? 12 তারিখে। তাহলে 12 তারিখের আগের ব্যালেন্স আমি দেখি। এখানে দেখো প্রথমে আছে 50 ইউনিট, তারপর আছে 150 ইউনিট, তাহলে আমি প্রথমে 50 ইউনিট নিয়ে নিব। ঠিক আছে? এরপরে 150 থেকে আরো 50 নিব, তাহলে রেট দুটা হচ্ছে 2.2, 2.4, টোটাল হচ্ছে 230। কারো কোনো কোয়েশ্চেন? এরপরে দেখো 150 ইউনিট থেকে আমি এই যে এটা শেষ, এই 50 ইউনিট শেষ। এখানে ছিল 150 থেকে যেহেতু 50 নিয়ে নিছি, আর আছে 100, তাহলে 100 ইউনিট হচ্ছে 2.4, 240। কারো কোনো কোশ্চেন আছে? 100 কোথা থেকে আসলো? 100 আসছে 150 থেকে 50 মাইনাস করার পরে। এরপরে দেখো 20 জানুয়ারি পারচেস 180 ইউনিট এট দ্য রেট অফ 2.5। আমরা আবার লিখবো রিসিপ্টের মধ্যে 180 এট দ্য রেট অফ 2.5, অ্যামাউন্ট 450। এখন দেখো আগের তারিখের ব্যালেন্সটা আমরা আগে লিখবো 100 এট দ্য রেট অফ 2.4। এরপরে নতুন রিসিপ্টটা লিখবো 180 এট দ্য রেট অফ 2.5, টোটাল 690। ঠিক আছে? এবং লাস্ট ইস্যু হচ্ছে 200 ইউনিটস। 200 ইউনিট যদি আমি ইস্যু করতে চাই, তাহলে আগের তারিখের ব্যালেন্স দেখি। প্রথমে 100 ইউনিট আছে, 100 ইউনিট নিয়ে নিলাম। এখন আমার 200 ইউনিট ইস্যু করতে হবে, তাহলে পরেরটা থেকে আরো 100 ইউনিট নিতে হবে। 180 থেকে 100 ইউনিট নিলাম। নেওয়ার পরে আমার ব্যালেন্স আছে কত? 80 ইউনিটস এট দ্য রেট অফ 2.5 ইকুয়াল 200। বুঝতে পেরেছো? এখানে কিন্তু অনেক জটিল কোনো কিছু নাই, জাস্ট একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে। এখন বলো কার কি প্রশ্ন আছে? ম্যাম চার্টের উপরে যে যে কোড নং, বিন নং এগুলো লিখতে হবে না? এগুলো লিখবা, কিন্তু এগুলোর ইনফরমেশন তো আমাদের দেওয়া নাই, খালি থাকবে। এই যে স্পেসিফিকেশন, কোড নং, বিন নং এগুলো থাকবে। তোমাকে ফরম্যাট মেনটেন করতে হবে, যেহেতু ইনফরমেশন গুলো আমাদের দেওয়া নাই, এগুলো ব্ল্যাঙ্ক থাকবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমরা সেম প্রবলেম লিফু মেথডে সলভ করি, কেমন? তাহলে একটু ক্লিয়ার হবে, কি বলো? আমরা এতক্ষণ করেছি ফিফু মেথড, ব্যালেন্স কলামের আগে যেটা থাকতো সেখান থেকে আমরা ইস্যুটা আগে করেছি। আর লিফু মেথডে কি করব?
ব্যালেন্স কলামে লাস্টের ফিগার থেকে আগে ইস্যু করব, লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তাহলে দেখো ফরম্যাট আদার্স সব ঠিক থাকবে, 1 তারিখেরটাও একই রকম ঠিকই থাকবে, 1 তারিখ 2 তারিখ কোনো ব্যাপার সমস্যা হবে না, যেহেতু 1 তারিখে একটাই অ্যামাউন্ট। 5 তারিখে ছিল 100 ইউনিট রিসিপ্ট, দেখো @2.2 রিসিপ্ট লিখলাম, তাহলে 50 100 এখানে আমি অ্যামাউন্টটা লিখে দিলাম। এখন আসো ইস্যুতে গিয়ে আসলে চেঞ্জটা আসবে। রিসিপ্ট কলাম আগের মতোই থাকবে, আগে যেভাবে রিসিপ্ট লিখেছিলাম, ওপেনিং স্টক লিখেছিলাম, সেম প্রসিডিউরে লিখবো, শুধুমাত্র ইস্যু কলামে এসে আমাদের চেঞ্জ আসবে। তাহলে চেঞ্জ কি আসতেছে তোমরা দেখো, 7 তারিখে আমাদের ইস্যু ছিল 100 ইউনিট। 100 ইউনিট 7 তারিখ ইস্যু করার জন্য আমরা 5 তারিখের ব্যালেন্স দেখি, এখানে একবার আছে 50 ইউনিট, আরেকবার আছে 100 ইউনিট। আমরা কোন মেথড করছি এখন? মেথডের নাম মাথায় রাখতে হবে, লিফো মেথড। লিফু মেথড। তাহলে এই যে ব্যালেন্সে দেখো দুইটা ফিগার আছে, 50 100, আমরা নিচের দিক থেকে যাব, লাস্টেরটা আগে ইস্যু করব। তাহলে এখানে 100 ইউনিট ইস্যু করতে ইস্যু বলা আছে, আমার এখানে একসাথে 100 আমি পেয়ে যাচ্ছি, তাহলে এটা পুরাটাই ইস্যু করে দিব। দেখো 100 @2.2 220, তাহলে ব্যালেন্স থাকবে কি 50 @200। এরপর আবার 10 তারিখে আসছে আমাদের পারচেজ 150 ইউনিট @2.4 360, তাহলে এটা আমি আবার আগের নিয়মে লিখলাম। ঠিক আছে, নো চেঞ্জ। 12 তারিখে এসে 100 ইউনিট কি হচ্ছে, 12 তারিখে এসে 100 ইউনিট ইস্যু হচ্ছে, দেখো। তাহলে 12 তারিখ আমি যদি ইস্যু করতে যাই, আমাকে 10 তারিখের ব্যালেন্স কলাম দেখতে হবে। দেখো এখানে প্রথমে লাস্টের দিকে থেকে আমরা দেখবো 150 আছে, 50 আছে, তাহলে 150 ইউনিট থেকে আমি 100 ইউনিট একেবারে নিয়ে নিতে পারি, ঠিক কিনা? তাহলে 100 ইউনিট যদি নিই, 100 ইউনিট @2.4 240, তাহলে দেখো এই যে প্রথমের 50 ইউনিটটি কি আছে, 2 টাকা দামের 50 ইউনিট কিন্তু ঠিক আছে। এই যে 2.4, এখানে 150 থেকে যদি 100 বাদ দিই, তাহলে আছে কি 50 ইউনিটস @2.4। ঠিক আছে, এরপরে 20 তারিখে আসো, 20 জানুয়ারি পারচেজ 180 ইউনিটস @2.5 450। আচ্ছা, এখানে দেখো 180 ইউনিট পারচেজ করা হচ্ছে, তাহলে আগের দুইটা ব্যালেন্স ছিল, এখানে সাথে আমি লিখলাম কি 180 ইউনিটটাও লিখে দিলাম, 3 রকম একসাথে যোগ করে 670। ঠিক আছে, এখন 28 জানুয়ারিতে গিয়ে ইস্যু ছিল 200 ইউনিট। 200 ইউনিট ইস্যু করার জন্য আমি নিচের দিক থেকে দেখবো, প্রথমে আছে 180 ইউনিট, এটা পুরাটাই লাগবে, নিয়ে নিলাম। 180-র সাথে আমাকে আবার নতুন করে নিতে হবে কত, 50, এখান থেকে 2.4 থেকে নিতে হবে আবার 20 ইউনিট, যেহেতু আমার টোটাল ইস্যু হচ্ছে 200 ইউনিট। তাহলে আমি নতুন করে 20 ইউনিট নেওয়ার পরে পাচ্ছি কি টোটাল 200 ইউনিট। এখন ব্যালেন্স কলামে আসো, এই যে 2 টাকা রেটের 50 ইউনিট ঠিক থাকবে, 2.4 ইউনিট রেটের 50 ইউনিট থেকে যদি 20 ইউনিট বাদ দিই, তাহলে কি 30 ইউনিটস। এখন 30 ইউনিট আর 50 ইউনিট টোটাল হচ্ছে 172 ভ্যালু। পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো কোন জায়গায়? জি ম্যাম। ফিফো মেথডে আমরা প্রথমে উপর থেকে ইস্যু করে যাব, ব্যালেন্স কলামে যদি একাধিক ব্যালেন্স থাকে, একাধিক কোয়ান্টিটি টাইপ থাকে, প্রথমটা থেকে ইস্যু করা শুরু করব ফিফো মেথডে। আর লিফো মেথডে আমরা কি করব, যদি একাধিক টাইপ থাকে নিচের দিক থেকে ইস্যু করা শুরু করব। ডিফারেন্সটা ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? তাহলে লিফো এবং ফিফো আমরা আজকে শেষ করলাম। তোমরা রবিবারে একটা সিটি দাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক বড় মিস। সবাই সিলেবাসটা চেঞ্জ করতে একটু বলতেছিল। তো কিসের উপর দিবা? ডেপ্রিসিয়েশনের উপরে দাও তাহলে। জি ম্যাম, ডেপ্রিসিয়েশনের উপরে দেই। ওকে ম্যাম, ঠিক আছে, ডেপ্রিসিয়েশনের উপরে রবিবারে সিটি হবে, টাইম আমি পরে জানাই দিব।
আজকে শেষ করে দিই। মিস একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মিস এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বাই ইনডিরেক্ট মেথড এরকম কিছু কি আমাদের লাগবে? না, আমি এতটুকু কভার করব না। আচ্ছা মিস, আর আরেকটা জিনিস হচ্ছে দেখলাম প্রিভিয়াস এর ওভারহেড রেট পার আওয়ার এই টাইপ জিনিসপত্র আছে কিছু কস্ট শিট থেকে। কস্ট শিট থেকে ওভারহেড রেট পার আওয়ার এরকম প্রশ্ন আসছে। এটা কোন সালে আসছে? 15 ব্যাচের। ওভারহেড রেট পার আওয়ার, ওভারহেডের একটা চ্যাপ্টার আছে কস্ট অ্যাকাউন্টিং এ, আমি এটার পর একটু টাচ দিব তোমাদের। আচ্ছা মিস, আছে? আরেকটা জিনিস মিস, হ্যাঁ এই বলো। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যে আমাদের মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট থাকে, মাঝে মাঝে না সব কিছুতেই থাকে অ্যাডজাস্টমেন্ট গুলা, তো ওইগুলোর জন্য যে জার্নাল গুলো ওগুলো কি আমাদের মানে দেখাইতে হবে যে এই নো নো journal- নো, এটা তোমরা রাফ লিখতে রাফ পারো। হিসেবে? রাফ আচ্ছা। আর কনজিউমেবল স্টোর এই জিনিসটা মিস, এই ওয়ার্ডটার এটা অনেকটা সাপ্লাইস এর মতো অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। এটা কি মিস ফ্যাক্টরি ওভারহেডে যাবে নাকি ডিরেক্ট এক্সপেন্সে যাবে এই জিনিসটা? কিসে? এই যে কনজিউমেবল স্টোর এটা ফ্যাক্টরি ওভারহেডে যাবে। কস্ট শিটে নাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? কস্ট শিটের মধ্যে এটা। না না, কনজিউমেবল স্টোরিয়াতে যাবে না। এই কি বললে, ডিরেক্টে যাবে না, এটা ইনডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা আচ্ছা জি মিস, ঠিক আছে বুঝতে পারছি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি।